আবারও স্বাগত দেখছেন দুপুরে বাংলাদেশ। এ পর্যায়ে জানিয়ে দেব অর্থ বাণিজ্যের খবর। সরকারি ব্যাংকগুলোর আমানতের বড় অংশই মুষ্টিমেয় কিছু গ্রাহকের। বাংলাদেশ ব্যাংক মনে করে শীর্ষ গ্রাহকরা আমানত প্রত্যাহার করে নিলে সংকটে পড়তে পারে ব্যাংকের সার্বিক কার্যক্রম। এই অবস্থার উত্তরণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আমানত সংগ্রহে বিকল্প চিন্তা করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আর ব্যাংকারদের দাবি, এখন থেকেই কর্মপরিকল্পনা তৈরি করছেন তারা। ঋণ বিতরণের মতো আমানত সংগ্রহেও কেন্দ্রীভূত হয়ে পড়ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, সোনালী ব্যাংকের মোট আমানতের 15% বেশি 10 গ্রাহক প্রতিষ্ঠানের। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে এ হার প্রায় 11%। অন্য দুটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের অবস্থাও প্রায় একই রকম। বাংলাদেশ ব্যাংক মনে করে, এমন পরিস্থিতিতে এক বা একাধিক গ্রাহক আমানত তুলে নিলে তারল্য সংকট দেখা দিতে পারে। এজন্য দায়ী করা হচ্ছে সরকারি ব্যাংকের অদক্ষতাকে। বিভিন্ন উৎস থেকে যদি আমানত সংগ্রহ করা যায়, সেটা ব্যাংকের প্রতিযোগিতা দক্ষতা এবং সামগ্রিকভাবে ব্যাংকের সামগ্রিক যে ব্যয়, এটিকে কমিয়ে রাখার ক্ষেত্রেও তার একটা ইতিবাচক ভূমিকা থাকে। অল্প সংখ্যক আমানতকারীর উপরে নির্ভরতার কারণে যেটি হয় যে সুদের হার যেটি অফার করার থাকে, সেই সুবিধাটি তিনি অনেক ক্ষেত্রে নিতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ মনে করেন, সরকারি ব্যাংকগুলোর এ ধরনের প্রবণতা তহবিল ব্যবস্থাপনায় সংকট দেখা দিতে পারে। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট, আমার কাছে লোকজন স্বল্পকালের জন্য রাখবে, আমি দেবো একটা পিরিয়ডের জন্য। এটা তো ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট বেসিক ব্যাংকিং দায়িত্ব, এবং সে যদি না করে থাকে, আমি বলবো ব্যাংকিং নীতি বা যারা করছে তা কেউ যোগ্য ব্যক্তি না। মুষ্টিমেয় গ্রাহকের উপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে সরকারি ব্যাংকগুলো। কোর ডিপোজিট, যে ডিপোজিটটা ভোলেটাইল না, আমাদের ব্যাংকের জন্য খুব সেন্সিটিভ না, এই ভোলেটাইল ডিপোজিটটা না রেখে যাতে স্টেবল ডিপোজিট যেটা হয় সেটাই আমরা গুরুত্ব দিয়েছি, এবং ডাউন দ্য লাইন আমরা সবাইকে এটাই মেসেজ দিয়েছি। উদ্বৃত্ত তারল্য থাকায় শীর্ষস্থানীয় গ্রাহকরা আমানত তুলে নিলেও এই মুহূর্তে কোনো ধরনের সংকটে পড়বেন না বলে মনে করেন অগ্রণী ব্যাংকের এমডি আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অর্থনৈতিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2024 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব হবে। এজন্য 3 ও 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপার উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। পরিবেশ দূষণ রোধেও হবে সচেতন। অর্থমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, অন্য সব সূচকের লক্ষ্য অর্জনেও কাজ করছে সরকার। এক্ষেত্রে সরকারি বেসরকারি খাতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক সফলতা রয়েছে বাংলাদেশের। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও আমরা সফল হব। অর্থনৈতিক কর্মকাণ্ডের বর্তমান গতি অব্যাহত থাকলে 2024 সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এজন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 14তম দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই সেখানে আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহেব। সোহেব, ছুটির দিনে দুপুরবেলায় দর্শনার্থীর উপস্থিতি কেমন? আরেকটি বিষয় জানতে চাইবো যে গতকালকে কিন্তু হকার উচ্ছেদ অভিযান চলেছিল, আজকে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? কোনো হকার চোখে পড়েছে কিনা? সিন্ধু, হ্যাঁ, গতকালকে কিন্তু হকার উচ্ছেদে কয়েকটা অভিযান চলেছে, আজকেও কিন্তু চলবে। তবে যেসব স্থান থেকে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, আমি কিন্তু সেসব স্থানে আর নতুন করে কোনো হকারদের বসতে দেখিনি। তবে বেশ কিছু স্টল আছে এবং প্যাভিলিয়ন আছে, যেগুলো মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে ভ্যানে করে ছোট ছোট কয়েকটি স্টল আছে, হকাররা আছে। তবে আশা করি যে পরবর্তী মোবাইল অভিযান যখন চলবে মোবাইল কোর্ট, তখন হয়তো তাদেরকে আরো উচ্ছেদ করা হবে। এছাড়া দুপুরের পর থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু মেলার চিত্র কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিন্তু এখন বেশ খানিকটা, এবং কাউন্টারগুলোতেও কিন্তু বেশ ভিড়। প্রবেশ মুখে তারা সারিবদ্ধভাবে মেলায় প্রবেশ করছেন। আর আজকে যে গতকালকে আজকে কিন্তু উপস্থিতি অনেক বেশি হবে এমন প্রত্যাশায় কিন্তু বিক্রেতাদের, এবং তাদের কেনাকাটা ব্যবসা বাণিজ্য নির্বিঘ্ন করতে কিন্তু মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি ব্যাংক আছে, যেখানে এটিএম সার্ভিস আছে, এছাড়া কয়েকটি মোবাইল ব্যাংকিং সার্ভিসও আছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বেশ চমৎকার একটি পরিবেশ। আমি আপনাকে একটু চারপাশটা যদি দেখাই, যে দুপুর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু মেলার চিত্র কিন্তু পুরোপুরি পাল্টে গেছে, এবং আসে প্রত্যেকটা কাউন্টার, প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে কিন্তু ক্রেতাদের বেশ উপচে পড়া ভিড়। তারা কিন্তু পণ্য কিনছেন, এবং গতকালকে দুপুর নাগাদ যে ধরনের ভিড় আমরা লক্ষ্য করেছি, আজকে কিন্তু তার থেকে উপস্থিতি কিন্তু অনেক বেশি। তো সবকিছু মিলে বলা হয় যে বিকাল থেকে কিন্তু এই ভিড় ক্রমশ বাড়বে, এবং আমরা আশা করছি যে এটি কিন্তু এক সময়
উপচে পড়া ভিড় তৈরি হবে এই পুরো মেলা প্রাঙ্গণ। আর যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু যারা কর্মব্যস্ত আছেন তারা কিন্তু চাবেন যে আজকের মধ্যেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলতে। তো সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ। সিন্ধু, ধন্যবাদ সোহেল আপনাকে। দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে চায় বাংলাদেশের চা। এর জন্য নতুন নতুন জাত উদ্ভাবন করার কাজ করছে গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই। সর্বশেষ মোট 20 জাতের চা উদ্বোধন করেছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিকায়নের জন্য সময়োপযোগী উদ্যোগ নেওয়া গেলেই এই স্বপ্ন পূরণ হবে, তৈরি হবে বাড়তি কর্মসংস্থানের। এদিকে সিলেট ও পঞ্চগড়ে পর্যায়ক্রমে নিলাম কেন্দ্র তৈরির কথা জানিয়েছে চা বোর্ড। ছোট্ট একখানি চায়ের বাগান যেন নেমে এসেছে রাজধানীতে। যারা চা বাগান দেখেননি তাদের জন্য বেশ ভালো সুযোগ করে দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজন করেছে 3 দিনের প্রদর্শনীর। এখানে বিভিন্ন জাত ও ব্র্যান্ডের চা প্রদর্শন করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। আছে বাগানের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি কেনার সুযোগও। অংশগ্রহণকারীরা বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশের চায়ের যারা জড়িত, আমরা একত্র হইনি, ইন্ডিয়া থেকে লোকরা আসছে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাইরেও এক্সপোর্ট হচ্ছে এখন। সবচেয়ে বিগেস্ট ড্রিঙ্ক হচ্ছে চা, এবং চা নিয়ে এতদিন পর একটা প্রোগ্রাম, এটা হওয়াটা খুবই সাধুবাদ জানাচ্ছি। সর্বশেষ বিটি 19 আর 20 জাতের চা উদ্ভাবন করেছে বিটিআরআই। বলছে এর মাধ্যমে উৎপাদন আরো বাড়বে। এগুলো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড মানের, মানে এদের উচ্চ উৎপাদন ক্ষমতা এবং উচ্চ গুণগত মান সম্পন্ন। চা বোর্ডের তথ্য মতে হেক্টর প্রতি গড়ে উৎপাদিত হচ্ছে প্রায় 1247 কেজি চা। তবে শুধুমাত্র চট্টগ্রামে নিলাম কেন্দ্র থাকায় চা নিয়ে বিপাকে পড়তে হয় সিলেট কিংবা পঞ্চগড়ের বাগান মালিকদের। এজন্য ভবিষ্যতে সিলেটে নিলাম কেন্দ্র তৈরির কথা জানালো চা বোর্ড। ট্রেডের কথা বললাম, চিটাগাংয়ে হয়, একটা দাবি আছে যেন এটা শ্রীমঙ্গলে হয়। তো এগুলো নিয়ে বিচার বিবেচনা করা, এটা নিয়ে আমরা সার্ভে করা, বিষয়টা অ্যাক্টিভ কনসিডারেশন আছে। ভিন্নধর্মী এই প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন জাতের চা সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরাও। আসলে আমরা খাঁটি চায়ের সন্ধানে এসেছি। রিয়েল চা গাছ দেখি নাই আমি, সো দ্যাট এটা একটা গ্রেট এক্সপেরিয়েন্স। গ্রিন টিটা সবাই পছন্দ করে খায় এবং লেমন টিটা অনেক ভালো। সিলেটের মালনীছড়া চা বাগানের মাধ্যমে 1854 সালে বাংলাদেশে চা চাষ শুরু হয়। বর্তমানে মোট 1,15,904 হেক্টর জমিতে চাষ হচ্ছে। বাগানের সংখ্যা 163। সীমা ভৌমিক, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে অর্থ বাণিজ্যের খবর। আবার ফিরে যাচ্ছি ন্যান্সির কাছে। সিন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ ব্যবসা বাণিজ্য খবর জানিয়ে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, দুপুরে বাংলাদেশ থেকে আরো একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।